আচ্ছা, কখনো কি মনে প্রশ্ন জেগেছে যে একজন কৃষক কোটি কোটি টাকা আয় করলেও কেন ১ টাকাও ট্যাক্স দেন না, অথচ যারা চাকরি করেন সেই মধ্যবিত্তদের উপর করের বোঝা চাপতেই থাকে? আসুন এই অদ্ভুত ব্যাপারটা একটু ভেঙে দেখি। শুরুতেই একটা তথ্য দিই, যা শুনলে হয়তো অবাক হতে হবে। আমাদের দেশে মানে ভারতে মাত্র ২% মানুষ ইনকাম ট্যাক্স দেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র ২%। এই একটা তথ্যই কিন্তু পুরো আলোচনার কেন্দ্রবিন্দু। ব্যাপারটা আরও সহজে বুঝতে চলুন একটা গল্প শোনা যাক। ধরুন একটা জয়েন্ট ফ্যামিলি, সেখানে ৩ ভাই থাকেন, একজন ডাক্তার, একজন দেশের সুরক্ষায় থাকা সৈনিক আর একজন কৃষক। ৩জনই বেশ সফল, কিন্তু যখন বাড়ির খরচের টাকা দেওয়ার কথা আসে তখন ডাক্তার আর সৈনিক ভাই টাকা দিলেও কৃষক ভাই দেন না। প্রশ্নটা হলো, কেন এই নিয়ম? এই চার্টটা দেখলেই পার্থক্যটা একেবারে চোখের সামনে চলে আসে। ভারতে যেখানে মাত্র ২% মানুষ ইনকাম ট্যাক্স দেন, সেখানে আমেরিকায় এই সংখ্যাটা প্রায় ৫০%, আর কানাডায় তো প্রায় ৮০%। মানেটা খুব পরিষ্কার, আমাদের দেশে করের পুরো বোঝাটা খুব অল্প কিছু মানুষের কাঁধে। এখন প্রশ্ন হলো, এমনটা কেন? এর একটা বিশাল কারণ হলো, আমাদের দেশের প্রায় ৬৫% মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। আর যেহেতু কৃষিক্ষেত্র থেকে আয় সম্পূর্ণ করমুক্ত, তাই দেশের একটা বিশাল জনগোষ্ঠী ইনকাম ট্যাক্সের আওতার বাইরে। ফলে আমাদের ট্যাক্স দেওয়ার ভিত্তিটাই অনেক ছোট হয়ে গেছে। আর অন্যদিকে যারা চাকরি করেন তাদের অবস্থাটা ভাবুন একবার। ট্যাক্সের পর ট্যাক্স, বেতন অ্যাকাউন্টে ঢোকার আগেই টিডিএস কেটে নেওয়া হয়, সেই টাকা দিয়ে কিছু কিনতে গেলে জিএসটি দিতে হয়, কোথাও ইনভেস্ট করে লাভ হলে ক্যাপিটাল গেইনস ট্যাক্স, এমনকি বিদেশে ঘুরতে গেলেও টিসিএস কাটে। মানে চারদিক থেকে করের চাপ। তো মনে প্রশ্ন আসতেই পারে, সরকার কেন কিছু করছে না, কেন এই সিস্টেমটা পাল্টানো হচ্ছে না, যেটা বাইরে থেকে দেখতে বেশ অন্যায্য মনে হচ্ছে? আসলে সরকারের হাত বেশ কয়েকটা কারণে বাঁধা। চলুন সেই কারণগুলোই এবার দেখে নেওয়া যাক। এর পেছনে আসলে কয়েকটা বড় কারণ আছে। প্রথম আর সবচেয়ে বড় বাধাটা হলো আমাদের সংবিধান। ভারতের সংবিধান অনুযায়ী কৃষি হলো একটা স্টেট সাবজেক্ট বা রাজ্য তালিকাভুক্ত বিষয়। মানে কৃষি নিয়ে যে কোনো আইন তৈরির ক্ষমতা রাজ্য সরকারের, কেন্দ্র সরকারের নয়। তাই কেন্দ্র সরকার চাইলেই হুট করে সারা দেশে কৃষি আয়ের ওপর ট্যাক্স বসাতে পারে না। এর জন্য সংবিধান বদলাতে হবে, যেটা খুবই জটিল একটা প্রক্রিয়া। শুধু আইন নয়, একটা নৈতিক দিকও আছে। আমাদের দেশের কৃষকদের অবস্থাটা একবার ভাবুন। ইতিহাস জুড়ে দুর্ভিক্ষ, দুর্দশা, কৃষক আত্মহত্যা, এই সব জুড়ে আছে। হ্যাঁ, সবুজ বিপ্লবের পর আমরা খাদ্যের স্বনির্ভর হয়েছি, কিন্তু আজও কৃষিকাজ একটা বিরাট ঝুঁকির পেশা। বন্যা, খরা যখন তখন ফসল নষ্ট করে দিতে পারে। এই পরিস্থিতিতে তাদের আয়ের উপর সরাসরি কর বসানোটা কি ঠিক হবে? এটা একটা খুব সংবেদনশীল প্রশ্ন। আর এরপর আসছে আসল খেলাটা, রাজনীতি। সত্যি বলতে এটাই হয়তো সবচেয়ে বড় বাধা। কৃষকদের ওপর ট্যাক্স বসানোর কথা বলাটা যে কোনো রাজনৈতিক দলের জন্য পলিটিক্যাল সুইসাইডের সমান। কারণ কৃষকরা একটা বিশাল ভোট ব্যাংক, কোনো দলই তাদের চটাতে চায় না। ফলে যে সরকারই এটা করার চেষ্টা করবে তাকে বিশাল বিরোধিতার মুখে পড়তে হবে। তবে তার মানে কিন্তু এই না যে পুরো সিস্টেমটাই চুপ করে বসে আছে। আয়কর বিভাগ একটা বেশ ইন্টারেস্টিং উপায় বের করেছে, যার মাধ্যমে কিছু কৃষি আয়কে সরাসরি না হলেও পরোক্ষভাবে করের আওতায় আনা যায়। এই সিস্টেমটার নাম হল ইনকাম অ্যাগ্রিগেশন। ব্যাপারটা একটু জটিল শোনালেও আসলে খুবই সহজ। এখানে যা করা হয় তা হল করমুক্ত কৃষি আয়কে অন্য কোনো চাকরি বা ব্যবসা থেকে হওয়া আয়ের সঙ্গে যোগ করা হয়। এতে কৃষি আয়ের ওপর কোনো ট্যাক্স বসে না, কিন্তু মোট আয় বেড়ে যাওয়ায় অন্য আয়ের ওপর ট্যাক্সের হার বা স্ল্যাবটা বেড়ে যায়। ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে বোঝা যাক, তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে। ধরুন রিঙ্কুর বেতন ১০ লক্ষ টাকা। যদি তার আর কোনো আয় না থাকে তাহলে তাকে প্রায় ১৫% ট্যাক্স দিতে হবে। কিন্তু ধরুন তার বেতন ছাড়াও ৫০ লক্ষ টাকা কৃষি থেকেও আয় আছে, তখন কি হবে? তখন তার ওই ১০ লাখ টাকার বেতনের ওপর ট্যাক্স দিতে হবে ৩০% হারে। দেখলেন তো, কৃষি আয়ে সরাসরি ট্যাক্স না বসলেও অন্য আয়ের ট্যাক্সটা কিন্তু বেড়ে গেল। কিন্তু হ্যাঁ, এই সিস্টেমেও বড় বড় ফাঁক রয়ে গেছে। যেমন ধরুন, এটা তখনই কাজ করবে যখন কেউ তার রিটার্নে কৃষি আয় দেখাবে, কিন্তু বেশিরভাগ লেনদেন তো হয় নগদে, যার কোনো হিসেব রাখা প্রায় অসম্ভব। আর তাছাড়া শুধু কৃষক কেন, রাজনৈতিক দল বা কিছু ট্রাস্টের মতো সংস্থাও তো ট্যাক্স দেয় না। তো এত সব সমস্যার পর প্রশ্নটা হলো, সমাধানটা কি? সবার উপরেই কি ট্যাক্স বসিয়ে দেওয়া উচিত, নাকি এর লক্ষ্য হওয়া উচিত নির্দিষ্ট কিছু মানুষ? চলুন এই আলোচনার শেষ ভাগে সেই প্রস্তাবিত সমাধানটা নিয়ে কথা বলা যাক। এই ডেটাটা দেখলেই আসল ছবিটা বোঝা যায়। দেখুন, বেশিরভাগ রাজ্যে কৃষকদের গড় আয় এতটাই কম যে যদি ট্যাক্স চালু করাও হয়, দেশের বেশিরভাগ কৃষক তার আওতায় আসবেন না।
তাদের আয় ট্যাক্স দেওয়ার ন্যূনতম সীমার অনেক নিচে। তার মানে সাধারণ গরিব কৃষকরা কিন্তু এই বিতর্কের লক্ষ্য নন। তাহলে আসল টার্গেট কারা হওয়া উচিত? টার্গেট হওয়া উচিত সেই সব বড় খেলোয়াড়রা, সেই সব এগ্রিপ্রেনিয়র যারা কোটি কোটি টাকা কামাচ্ছেন, যারা কৃষিকে কালো টাকা সাদা করার মেশিন বানিয়ে ফেলেছেন, সেই সব সেলিব্রিটি যারা বড় বড় ফার্ম হাউস কিনে ট্যাক্স বাঁচাচ্ছেন, আর অবশ্যই সেই সব ধনী কৃষক যাদের কাছে দামি গাড়ি কেনার পয়সা আছে কিন্তু দেশের জন্য ট্যাক্স দেওয়ার নেই। আরেকটা কথা মনে রাখতে হবে, আমরা সবাই কিন্তু কনজিউমার। ব্যাপারটা অর্থনীতির একটা সহজ নিয়ম। সরকার যদি একটা জায়গা থেকে ট্যাক্স না পায়, তাহলে সেই ঘাটতি মেটাতে অন্য কোনো ট্যাক্স, যেমন জিএসটি, বাড়াতে বাধ্য হবে। আর তার প্রভাব কিন্তু আমাদের সবার ওপরই পড়বে, এমনকি কৃষকদের ওপরও। এখানে একটা খুব দারুণ কথা মনে পড়ে যায়, যে সমাজে নিয়ম ভাঙলে কোনো শাস্তি হয় না, সেই সমাজে যারা নিয়ম মেনে চলে, শাস্তিটা আসলে তাদেরই পেতে হয়। যারা সৎভাবে ট্যাক্স দেন, তাদের মনের অবস্থাটা হয়তো এই একটা বাক্যেই ফুটে ওঠে। তাই দিনের শেষে আসল প্রশ্নটা শুধু এটা নয় যে কে ট্যাক্স দিচ্ছে বা দিচ্ছে না, তার থেকেও বড় প্রশ্নটা হলো আমাদের সবার দেওয়া করের টাকাটা সরকার কতটা দায়িত্বের সাথে খরচ করছে। আমাদের সেই হিসেবটা চাওয়ার অধিকার আছে। এই ভাবনাটা নিয়ে আজকের আলোচনা শেষ করা যাক।